বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল, একই সঙ্গে যারা জনপ্রিয়তা, সাংগঠনিক ক্ষমতা এবং রাষ্ট্র পরিচালনায় যে অভিজ্ঞতা তাদের রয়েছে, তার সঙ্গে কেবলমাত্র আওয়ামী লীগের তুলনা করা যেতে পারে। বাকি যারা আছেন অলমোস্ট সবাই বিভিন্ন সময় আওয়ামী লীগের আনুকূল্য লাভের জন্য চেষ্টা করেছেন অথবা বিএনপির আনুকূল্য লাভের চেষ্টা করেছেন। মাঠের অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে অনেকে কৌশল অবলম্বন করে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছেন, অনেকে পরগাছা হওয়ার চেষ্টা করেছেন, অনেকে গৃহপালিত বিরোধী দল হওয়ার চেষ্টা করেছেন, আরও অনেক কিছু। কিন্তু বিএনপির জন্য এই মুহূর্তে সবচেয়ে দুর্ভাগ্য, তারা যাদেরকে একসময় আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, বা যারা একসময় একটু রাজনৈতিক সুবিধা লাভের জন্য তাদের দরবারে রীতিমতো হস্ত প্রসারিত করে অনেকটা ভিক্ষুকের মতো ঘোরাফেরা করত, এখন সে সকল লোক রাতারাতি বিরাট কিছু হয়ে গেছে এবং তারা যে অঙ্গভঙ্গি করছে, তারা যে কথাবার্তা বলছে, তারা যে টিটকারি করছে বিএনপিকে নিয়ে, এটি বিএনপির নেতাদের জন্য বিশাল একটি মনোকষ্টের কারণ। তো এখন বর্তমান এই বাংলাদেশে আওয়ামী লীগের অনুপস্থিতিতে পুরো বাংলাদেশে দুই ভাগে বিভক্ত দুটো রাজনৈতিক শক্তি রয়েছে। একদিকে রয়েছে বিএনপি একক, সিঙ্গেল, আর অন্যদিকে রয়েছে সবাই, অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া। আওয়ামী লীগ এখন কোন পক্ষে আছে বলা যাচ্ছে না, বা আওয়ামী লীগকে কারা গ্রহণ করবে কি গ্রহণ করবে না, আওয়ামী লীগ ফিরে আসবে কি আসবে না, এগুলো নিয়ে আর একটা বিতর্ক। কিন্তু এখানে বাস্তবতা হলো যে একদিকে নদীর এপারে বিএনপি একা, আর অপর পারে বাংলাদেশের সকল রাজনৈতিক দল গোপনে এবং প্রকাশ্যে তারা একত্র হয়ে বিএনপিকে একটি দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য চেষ্টা করছে। আবার নতুন যে রাজনৈতিক দলগুলো গঠন করার কথাবার্তা শোনা যাচ্ছে, যেগুলোকে কিংস পার্টি বলা হচ্ছে, তারাও বিএনপিকে নিজেদের জাত শত্রু হিসেবে ধ্যান জ্ঞান করছে। আর এ সময়ের মধ্যে যেটি হচ্ছে, অর্থাৎ ধরুন পদ্মা নদীর এপারে বিএনপি দাঁড়িয়ে আছে, ওপারে জামাত এবং আরও ১০০টি রাজনৈতিক দল দাঁড়িয়ে আছে। তো ওই ১০০টি রাজনৈতিক দলের মধ্যে ২০-২৫টি রাজনৈতিক দল তারা করে কি, মাঝে মধ্যে টর্চ জ্বালিয়ে বিএনপির উপর সেই গভীর রজনীতে টর্চ ফেলে আমাদের ছোটো ছেলেরা যেভাবে পালাপালি খেলে ভুকা, ওরকম ভুকা দেওয়ার চেষ্টা করছে যে আমরা এখানে আছি, সুযোগ পেলে তোমাদের এখানে চলে আসব, বা আপনাদের সঙ্গে আমরা আছি, এখানে আমরা তথ্য সংগ্রহ করছি বা এদের মতিগতি বোঝার চেষ্টা করছি। তো এরকম ঘটনা ঘটছে। আবার কিছু কিছু মানুষ পদ্মা পাড়ি দিয়ে, নদী পাড়ি দিয়ে ডিঙ্গি নৌকায় করে রাতে এসে বিএনপির সঙ্গে যোগাযোগ করছে, অনেক মিষ্টি মিষ্টি কথা বলছে। বিএনপির যারা নেতৃবৃন্দ তারা তাদেরকে পেয়ে মনে করছে এবার হীরা পেয়েছি, মনির পেয়েছি, মুক্তা পেয়েছি, জহরত পেয়েছি, এইবার জামাতকে একটা উচিত শিক্ষা দেওয়া যাবে। ও মাই গড! দেখা গেল যে বিএনপি এই চিন্তা যখন করলো, তার ঘণ্টাখানেক পরে সেই হীরা, মণি, মুক্তা, জহরত তারা ফুলের মালা নিয়ে জামাতের গলায় পরাচ্ছে, জামাতের আমিরের কদমবুচি করছে, তারপর জামাতের অন্য নেতাদের সঙ্গে গলায় গলায় হাঁটছে। তো এই যে রূঢ় বাস্তবতা, এই রূঢ় বাস্তবতায় কতগুলো বিরোধ একেবারে স্পষ্ট হয়ে গেছে। প্রথম বিরোধটি হলো শিক্ষা প্রতিষ্ঠানের দখলদারিত্ব নিয়ে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কারা আধিপত্য দেখাবে, কারা রাজনীতি করবে, এটি নিয়ে ছাত্রদল এবং ছাত্র শিবির এখানে রীতিমতো স্পষ্টতই প্রতিদ্বন্দ্বিতায় নেমে গেছে। এবং তাদের সঙ্গে অন্যান্য যে ছোট দলগুলো, যেগুলোকে বললাম হীরামণি, মুক্তা, জহরত, তারা সেই ছাত্রদলকেও তালি বাজাচ্ছে, আবার শিবিরকে তালি বাজিয়ে ঝগড়াঝাটি লাগিয়ে দিচ্ছে। এবং এ সকল ঝগড়াঝাটি মারামারিতে ইতিমধ্যে বাংলাদেশে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে গেছে। দ্বিতীয় যে জায়গাটাতে প্রতিযোগিতা হচ্ছে সেটা হলো সচিবালয় থেকে শুরু করে সরকারি যে সকল পদ পদবি রয়েছে সেখানে নিজেদের পছন্দের লোক বসানো নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে, এবং এখানে ম্যাটিকুলাসলি এখানে জামাতের হাতে বিএনপি পরাজিত হয়েছে স্পষ্টতই। এরপরে বুদ্ধিবৃত্তিক লেভেলে যেখানে প্রচার রয়েছে, প্রোপাগান্ডা রয়েছে, সাংবাদিকতা রয়েছে, সামাজিক মাধ্যম রয়েছে, গণমাধ্যম রয়েছে, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া রয়েছে, সব ক্ষেত্রে জামাত বহু বহু গুণে এগিয়ে আছে বিএনপির তুলনায়। বিএনপির লোকজন বুঝতে পারছে যে তারা রামধরা খাচ্ছেন প্রতিদিন। এর কারণ হলো তারা যে কথাটাই বলছেন, সেটা মির্জা আব্বাস বলুন, মির্জা ফখরুল সাহেব বলুন, কিংবা জনাব তারেক রহমান সাহেব বলুন, প্রতিটি কথাই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সামাজিক মাধ্যমে
বিএনপি বিরোধী শক্তি এমনভাবে তারা সেটা প্রচার করছে যে পুরো জনমত বিএনপি বিরুদ্ধে চলে যাচ্ছে এবং বিএনপিকে নিয়ে ঠাট্টা মশকরা করছে এবং এই সমস্যা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। তো এরকম অনেকগুলো ক্ষেত্রে প্রতিযোগিতা হচ্ছে, সেগুলো না বলে এখন এই মুহূর্তে যদি ১ নম্বর প্রতিযোগিতা ধরেন বা ১ নম্বর যেটাকে টাগ অফ ওয়ার বলেন, কনফ্রন্টেশন বলেন, এটি হলো স্থানীয় সরকার নির্বাচন, অর্থাৎ মেম্বার, চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনগুলো বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচনের পরে হবে, দলীয় সরকারের অধীন। আর সরকার এবং অন্যান্য বিএনপি বিরোধী যে সকল শক্তি রয়েছে তারা সবাই চাচ্ছে যে এই নির্বাচনটি হবে জাতীয় নির্বাচনের আগে। কারণ কি? কারণ হিসেবে তারা যেটা প্রকাশ্যে বলছেন সেটি হলো জাতীয় নির্বাচনের জন্য আমাদেরকে সংস্কার করতে হবে, আরও অনেক সময় লাগতে পারে। যদিও মুখে মুখে বলছে যে এটি ডিসেম্বর মাসে হবে 2025 সনের, কিন্তু আমরা সবাই বুঝতে পারি যে 25 সন তো দূরের কথা, 26 সন তো দূরের কথা, 27 সনের ডিসেম্বর মাসে নির্বাচন হবে কিনা এই বিষয় নিয়ে দেশের বেশিরভাগ মানুষ মোটামুটি ঐক্যমত্যে পৌঁছে গিয়েছে। তাহলে চিন্তা করুন 25, 26, 27 এই 3 বছর যদি স্থানীয় সরকার নির্বাচন না হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে, দেশের সর্বনাশ হবে, অর্থনীতির সর্বনাশ হবে, রাজনীতির সর্বনাশ হবে। এবং যেহেতু বিএনপির বিরোধী যারা পক্ষ তারা সরকারের সঙ্গে বেশি সম্পৃক্ত, ফলে 2027 সনের যে নির্বাচনের যে সিনড্রোম বা 28 সনের যে নির্বাচনের আশা, এই বিষয়গুলো নিয়ে বিএনপি বিরোধী শক্তিরা যতটা ওয়াকিবহাল, বিএনপি ততটা ওয়াকিবহাল নয়। ফলে তারা যে কোনো মূল্যে স্থানীয় সরকার নির্বাচন করতে চাচ্ছে। এই গেল একটা। দ্বিতীয় যে বিষয়টি তারা বলার চেষ্টা করছে যে দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে আমরা তো জানি জাতীয় নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। তো বিএনপির যিনি এমপি হবেন তিনি তার স্ত্রীকে উপজেলা চেয়ারম্যান বানাবেন, ছোট ভাইকে ভাইস চেয়ারম্যান বানাবেন, শ্যালক যে আছে তাকে পৌরসভার মেয়র বানাবেন। ফলে একটা ফ্যামিলি গ্রুপ অফ কোম্পানিজ হয়ে যাবে প্রতিটি নির্বাচন এলাকা কেন্দ্রিক। এবং সেখানে এখন যারা সমন্বয়ক রয়েছেন, তারপরে হীরামণি, মুক্তা, জহরত হিসেবে ছোট ছোট রাজনৈতিক দলগুলো রয়েছেন, তারা নির্বাচনী এলাকায় যেতেও পারবেন না। আর ঢাকা শহরে প্রেস ক্লাবে আওয়ামী লীগ জমানায় ডিজিএফআই টাকা খেয়ে যে সমস্ত লোকজন বড় কথা বলতেন আর টেলিভিশনের অফিসে গিয়ে বড় বড় টকশোতে কথাবার্তা বলতেন, সেই সমস্ত লোকদেরকে কই মাছ যেভাবে কাছে না, একেবারে কুচি কুচি করে কাছে, তারপর আবার ওর মধ্যে লবণ ঢুকাই দেয়, মরিচ ঢুকাই দেয়। তো এখন এই সময়টাতে বিএনপির সঙ্গে যারা ঠাট্টা করছে, মস্কারা করছে, খেলাধুলা করছে, বিএনপি শুধুমাত্র মুছে তা দিচ্ছে, দাঁড়াও, পেয়ে নেই। হ্যাঁ, এমন শিক্ষা দেব, কই মাছ যেভাবে আব্বা আব্বা করে ডাকে, যেভাবে ছটফট করে, তো তোমরাও ঠিক ওইভাবে ছটফট করবা। তো এটা হীরামণি, মুক্তা মানে যারা রয়েছেন তারা বুঝতে পারেন। এই জন্য তারা স্থানীয় নির্বাচন দিয়ে তারা নিজ নিজ এলাকাতে বাড়িঘরে যাওয়ার যে একটা পথ সেটা করার চেষ্টা করবেন, যে 3 বছর যদি নিয়মিত যাতায়াত করতে পারেন এবং এলাকার চেয়ারম্যান, মেম্বার থেকে উপজেলা পরিষদের যারা কর্মকর্তা থাকবেন তাদের সঙ্গে, প্রশাসনের সঙ্গে তাদের যদি আগামী 3 বছরের একটা সম্পর্ক থাকে, তাহলে বিএনপির যে এই মুহূর্তে একচেটিয়া কর্তৃত্ব রয়েছে নির্বাচনী এলাকাগুলোতে, সেটা একেবারে ভূমিধস নিচে নেমে আসবে। এই গেল 2 নম্বরে। 3 নম্বরে যেটা আছে যে যখন আপনার সঙ্গে আমার সঙ্গে যে কোনো একটা বিষয় নিয়ে জিদ হয়, যে আমি চাই, আবার আপনি বলেন যে আমি চাই, এই দুটো নিয়ে যখন তর্ক বিতর্ক হয় এবং এখানে প্রিলিমিনারি মানে প্রাথমিকভাবে যে বিজয় হয়, মূলত আলটিমেট যে বা ফাইনাল বিজয় সেটা তারই ক্ষেত্রে হয়। এখন বিএনপির সঙ্গে সরকারের যে বাহাত চলছে, তারপরে বিএনপি বিরোধী রাজনৈতিক শক্তিদের যে বাহাত চলছে স্থানীয় নির্বাচন নিয়ে, সেই স্থানীয় নির্বাচনটি যদি সরকার করে ফেলতে পারে তাহলে এটি সরকারের একটি প্রাথমিক বিজয়, এবং প্রাথমিক বিজয় হলে তারা দ্বিতীয় বিজয় অর্থাৎ নির্বাচনকে পেছানো এবং সেই নির্বাচনে বিএনপির পরিবর্তে নিজেদের পছন্দের দলকে তারা ক্ষমতায় আনার জন্য যে মেকানিজম তারা করতে চাচ্ছে, সেই মেকানিজমে তাদের সফল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো কাজেই এটিকে তারা একটা জিদ হিসেবে নিয়েছে। আর বিএনপি তারা তো কম ঝানু নয়। এর কারণ হলো বাংলাদেশে কিংস পার্টি যদি কেউ করে থাকে, প্রথম কিংস পার্টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন এবং সফল, 100% সফল, কোনো রকম দাস্ত হয়নি, জুলাফ হয়নি।
আপনারা কি জানেন দাস্ত এবং জুলাপ কাকে বলে? তো আমাদের বরিশালের আঞ্চলিক ভাষা। আপনি যখন বেশি খাবেন বা কোনো একটা ওষুধপত্র খাবেন, আপনার বমি হতে পারে, তারপর সে আপনার পায়খানা হতে পারে, পাতলা পায়খানা। তো এগুলোকে দাস্ত এবং জোলাপ হিসেবে বরিশালের আঞ্চলিক ভাষা বলা হয়। তো মানুষ যখন খুব ঝুঁকিপূর্ণ কোনো কাজ করে, তখন মানুষ কার্যত ভয়ে বমি করে দেয়। অনেকের লুজ মোশন শুরু হয়ে যায়। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এত কৌশলে হানা ভোট করেছিলেন, এত কৌশলে তিনি ক্ষমতায় থেকে তিনি জাগদল করেছিলেন, তারপরে বিএনপি করেছিলেন। এটি একটা ট্রু শব্দ উচ্চারিত হয় নাই বাংলাদেশে। পুরো পরিস্থিতি তিনি 100% নিয়ন্ত্রণে নিয়ে করেছিলেন। তো কাজেই কিংস পার্টি কিভাবে করতে হয় এবং কিংস পার্টির প্রতিক্রিয়া কী, কিংস পার্টির সফলতা কী, এটা বিএনপির চাইতে আর কেউ জানে না। আর দ্বিতীয় আরেকটি দল সফল কিংস পার্টি করেছে, সেটি হলো জাতীয় পার্টি। তারাও ক্ষমতায় থেকে কিংস পার্টি করেছেন। তো কাজেই এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় বসে যে কিংস পার্টি করার চেষ্টা করেছেন, এটার শুভ ফল যদি জিয়াউর রহমান সাহেবের মতো হয়, এটি শুভ ফল যদি এরশাদ সাহেবের মতো হয়, তাহলে কিয়ামত পর্যন্ত বিএনপির আর রাজনীতিতে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। বেগম খালেদা জিয়ার বয়স এখন ৮০ বছরের মতো, তারেক রহমান সাহেবের বয়স এখন ৬১-৬২ বছর পর্যন্ত। ডক্টর মোহাম্মদ ইউনূস মাশাআল্লাহ যদি বছর দশেক চলে যান, ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়স হবে তখন ৯০ বছর। তার সম্মান আরও বেড়ে যাবে, মর্যাদা আরও বেড়ে যাবে, তার লোকজন আরও বেড়ে যাবে, অভিজ্ঞতা বেড়ে যাবে। এমনকি তিনি যদি প্যারালাইজড হয়ে যান, তিনি শুয়ে শুয়েও রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। আর ১০ বছর পরে বেগম জিয়া কোন অবস্থায় থাকবেন আমরা বলতে পারি না। তবে তারেক রহমান সাহেবের যদি ৭০ বছর বয়স হয়ে যায়, তার ২-৪টা দাঁত পড়ে যাবে, তার যাকে বলে মাথার চুল এখন যে অবস্থা আছে আরও কমে যাবে, তার থুতনির এখানে যে চামড়া আছে সেটা ঝুলে যাবে এবং তিনি এই সময়ের মধ্যে যদি আরও ১০ বছর বাংলাদেশে না আসেন, তাহলে এই দলটির অবস্থা কি হবে বলতে পারি না। মির্জা ফখরুল সাহেবের অবস্থা আরও খারাপ হবে। রিজভী সাহেব বেঁচে থাকবেন কিনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখন এই মুহূর্তে যখন ভিডিও করছি মির্জা আব্বাস অসুস্থ হয়ে আছেন, তার অবস্থা কি হবে? তো এই সব মিলিয়ে এই দলটি বিপজ্জনক অবস্থায় পড়বে। আর আওয়ামী লীগ তো গেছেই। ফলে কি হলো, জামাতের আমির ওনার রুহানি ক্ষমতা বাড়বে। লোকজন তাকে এখন অনেকে জিন্দা অলি বলে, তখন তাকে আরও সুন্দর সুন্দর বলবে মাদ্দা জিল্লুহুল আলী। তারপরে তাকে বলবে মাদ্দা জিল্লুহুল আলীর সাথে সাথে সাহেবে সদর, এরকম আরও অনেক ১০০টা সুন্দর সুন্দর উদাহরণ, যেমন হজরতুল আল্লাম, হজরতুল আল্লাম, আলা হজরত জনাব শফিকুর রহমান সিলেটি, তারপরে মাদ্দা জিল্লুহুল আলী, এরকম আরও অনেক যাকে বলা হয় রাজকীয় উপাধি দিয়ে তাকে সম্মান এবং মর্যাদার এমন একটা জায়গাতে নিয়ে যাওয়া হবে এবং তাকে এমন একটা উঁচু চেয়ারে বসিয়ে দেওয়া হবে, বিএনপির বড় বড় নেতা ১ মাইল দূর থেকে সালাম না দিয়ে সেই তার দরবারের ধারে কাছে যেতে পারবেন না। এটাই হলো বাস্তবতা। এবং এটা শুধু জামাতকে কেন্দ্র করে নয়, এটা যে রাজনৈতিক দলে যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল করেন বা রাজনীতি করেন, তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। তাদেরকে মহামানব, অতিমানব হিসাবে তৈরি করা হয়। তা জামাত যদি আগামী ১০টি বছর সময় পায়, তাহলে আগামী ১০০ বছর এদেশের রাজনীতিতে ছড়ি ঘোরানোর ক্ষমতা তাদের থাকবে, ক্ষমতায় থেকে বা ক্ষমতার বাইরে। এজন্য বিএনপি তার সমস্ত রাজনৈতিক প্রজ্ঞা, মেধা এবং যোগ্যতা ব্যবহার করে তারা এই ২০২৫ সনের মধ্যেই স্থানীয় সরকার চাচ্ছে এবং ২৫ সনের মধ্যেই জাতীয় নির্বাচন চাচ্ছে এবং সেই স্থানীয় সরকার নির্বাচনটি জাতীয় নির্বাচনের আগে তারা করতে দেবে না, যে কোনো মূল্যে করতে দেবে না। যদি করতে দেয়, তাহলে সংগতকালীন অতীতে জিয়াউর রহমান সাহেবের যা হয়েছে, এরশাদ সাহেবের যা হয়েছে, তারাও ক্ষমতায় এসে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন করেছে, তারপর তারা কিংস পার্টি করেছে, কিংস পার্টি করার পর তারা সেই স্থানীয় সরকারে যারা নির্বাচিত হয়েছে তাদের মাধ্যমে তারা ক্ষমতার ছড়ি ঘুরিয়েছে এবং এক একজনে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ইতিহাস তৈরি করে ফেলেছে। তো কাজেই অতীতে যারা খেলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের অনেকের চাইতে অনেক যোগ্যতা সম্পন্ন। তার লেখাপড়া, তার আন্তর্জাতিক কানেক্টিভিটি, তার অভিজ্ঞতা, তার বন্ধুবান্ধব, তারপরে তার সহযোগী, তার ইমেজ, সব মিলিয়ে এরশাদ সাহেব যখন ক্ষমতায় এসেছিলেন বা জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় এসেছিলেন, তার চেয়ে টন টন গুণ বেশি, মানে ওজন সম্পন্ন। মানে ওই সময়তে যদি 1975-এ জিয়াউর রহমানের ওজন ১ টন হয়, তাহলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ওজন কত টন আপনারা বলেন? এরশাদ সাহেব ১৯৮২ সনে যখন ক্ষমতা এলেন, তখন ওজন যদি তার আধা টন হয়, তখন সেই আধা টনের সঙ্গে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ওজন কত টন? আবার লেখাপড়া যদি ধরেন, তাহলে ওই দুজনের যে এডুকেশন, বিদেশ ভ্রমণ,
ওই বয়সে এরশাদ সাহেব বা জিয়াউর রহমান সাহেবের বিদেশ ভ্রমণ, সারা পৃথিবীতে তাদের যে কানেক্টিভিটি, এগুলোর সঙ্গে যদি ইউনূস সাহেবের কানেক্টিভিটি চিন্তা করেন, তাহলে ইউনূস সাহেব যদি আকাশে থাকেন, আকাশের একেবারে নক্ষত্রের জায়গাতে যদি তার অবস্থান হয়, তাহলে এরশাদ সাহেব বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবস্থান কোথায় হবে? আকাশে, বাতাসে, না জমিনে? এটা আপনারা নিজেরা সিদ্ধান্ত নিন। তো কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি যত কুচি খোকা মনে করছেন, যত পুতু পুতু মনে করছেন, যত তুলু তুলু মনে করছেন, আমার কাছে ততটা মনে হচ্ছে না। আমাদেরকে তিনি নাড়াচ্ছেন, খেলাচ্ছেন, আমাদেরকে তিনি বুঝাচ্ছেন। বোঝার চেষ্টা করুন, এই সেই ডক্টর ইউনূস, যিনি গরিব মানুষকে, যারা পেটে ভাত পায় না, তাদেরকে তিনি সেই টাকা দিয়েছেন, ২,০০০ করে টাকা দিয়েছেন। আবার সেই ২,০০০ টাকা প্রতি সপ্তাহে তাদেরকে এমন একটা কৌশল করে তাদের কাছে 37 to 40% ইন্টারেস্ট সহ সেই টাকা তিনি আদায় করেছেন। অনেকে টাকা দিতে না পেরে অনুশোচনায় আত্মহত্যা করেছে, বউ তালাক দিয়েছে, জামাই তালাক দিয়েছে, কিন্তু গ্রামীণ ব্যাংকের কিস্তি দিয়েছে। কতটা মোটিভেশনাল পাওয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট তার সেখানে ছিল, এই কাজটি তিনি করেছেন। এবং সেই গ্রামীণ ব্যাংকের অর্থ দিয়ে তিনি গ্রামীণ ফোন করেছেন, গ্রামীণ ফোনের অর্থ দিয়ে তিনি আরও অনেক কিছু করেছেন। এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি ক্লিন্টন ফাউন্ডেশনে যে পরিমাণ অর্থ দান করেছেন, কোনো বাঙালি এখন পর্যন্ত ওই পরিমাণ অর্থ, আমি জানি না কত হাজার কোটি টাকা, কাউকে দান করবে, এই কথা আমরা বাঙালিরা কল্পনাই করতে পারি না। আমরা তো শুধু নেই আর নেই। তো কোনো বাংলাদেশের মহামানব আমেরিকার কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে, কোনো প্রেসিডেন্টের ফাউন্ডেশনকে এত বড় অঙ্কের অর্থ দান করতে পারে, ফলে তার কলিজাটা কিন্তু চান্দা মাছের কলিজা নয়, তার কলিজাটা পুঁটি মাছের কলিজা নয়, তার কলিজাটা হলো একেবারে নীল তিমির মতো, বিশাল তার সেই হৃদয়। তো সেই হৃদয়ের সঙ্গে আপনি যুদ্ধ করবেন, আপনারও তো ওইরকম হৃদয় থাকবে, আপনি তিতপুঠি নিয়ে আপনি সেই যুদ্ধ করতে পারবেন না। ফলে আগামীতে যে রাজনৈতিক ময়দানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে বাহাস তৈরি হচ্ছে, সেই বাহাসে যারা জিতবেন তারাই টিকে থাকবেন, আর যারা পরাজিত হবেন তাদের অস্তিত্ব বিলোপ হবে। আল্লাহ ভালো জানেন কারা জিতবেন, আর আল্লাহ এও ভালো জানেন যে কারা জিতলে আমাদের কল্যাণ হবে। যেটি আমাদের জন্য ভালো হয়, আল্লাহ সেই ব্যবস্থা করে দেন।